আসসালামু আলাইকুম। এবি সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি পদার্থবিজ্ঞানের 3 নম্বর অধ্যায় বল। আমরা বল অধ্যায়ের ধারাবাহিক যে সৃজনশীলের উত্তর সেই উত্তর করছিলাম। আজকে টাইপ 3 কপি কল এর যে সকল ম্যাথগুলো থাকে আমাদের গাইড বা টেস্ট পেপারে, বোর্ড কোশ্চেন হতে পারে, বিভিন্ন স্কুলের কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনগুলো সম্পর্কে যে আলোচনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এখানে আমি 3টি চিত্র নিয়েছি। এই 3টি চিত্র সম্পর্কে আজকের ক্লাসটি, এখানে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সে প্রশ্নগুলো সমাধান করব। যদি আজকের ক্লাসটি ভালো মতো মনোযোগ সহকারে দেখা হয় তো এই কপি কলের যে সকল ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলো সম্পর্কে যে ধারণা 100% ধারণা নেওয়া সম্ভব আজকের এই ভিডিওর মাধ্যমে। আমার বিশ্বাস এই ভিডিওটি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের অবশ্যই 100% কাজে লাগবে। আমরা শুরু করি, দেখা যাক কতক্ষণে শেষ করতে পারি। এখানে যে 3টি চিত্র দেখতেছি, এই চিত্রের প্রথম যে চিত্রটা রয়েছে, চিত্র নিয়ে প্রথমে আমরা কিছু ম্যাথ সলিউশন করব। আমি অলরেডি একটা ম্যাথের কথা এখানে প্রশ্নে লিখে রাখছি যে চিত্র 1A, পি বস্তুর উপর এম বস্তুর প্রভাব গাণিতিকভাবে ব্যাখ্যা করো। পি বস্তুর উপর এম বস্তুর প্রভাব, আমরা দেখতে পাচ্ছি পি বস্তুটা হচ্ছে 2 কেজি এবং এম বস্তুটা হচ্ছে 5 কেজি। পি বস্তুটার সাথে কপি কলের সাহায্যে এম বস্তুটা কি ঝোলানো আছে। তো এই প্রভাব এই কথাও বলতে পারে, অথবা বলতে পারে যে সামগ্রিক অবস্থার যে ত্বরণ নির্ণয় করো, এই কথাও বলতে পারে। যেটাই বলুক না কেন, আমরা কি এখানে ত্বরণ নির্ণয় করার চেষ্টা করব যে এই সামগ্রিক অবস্থার এম এবং পি বস্তুর ত্বরণটা আসলে কত হবে, সেই ত্বরণটা বের করব। দেখা যাক এখানে ত্বরণটা কত হয়। আমরা দেখতে পাচ্ছি যে এম বস্তুটার এখানে কয়টা বল কাজ করে। এম বস্তুটার এখানে চিন্তা করো যে এর ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল, এর ওজনটা হচ্ছে নিচের দিকে ক্রিয়াশীল, আমরা এটাকে ডব্লু ধরতেছি, এবং সুতার সাহায্যে সুতার যে টান, সে টানটা উপরের দিকে ক্রিয়াশীল, এটা হচ্ছে সুতার টান। তো এই দুইটা বল এম বস্তুর উপর ক্রিয়াশীল। এই দুইটা বল ক্রিয়াশীল থাকার পরও বস্তুটা নিচের দিকে নেমে আসবে। তো চিন্তা করো যে কোন বলটা তাহলে বড় হবে, ডব্লু বড় হবে না টি বড় হবে, সুতার টানটা বড় না ওজনটা বড়? যেহেতু নিচের দিকে অর্থাৎ ডব্লুর দিকে নেমে আসবে বস্তুটা, তা অবশ্যই ডব্লুর মানটা কি হবে, বড় হবে। তো সেক্ষেত্রে এ বস্তুর উপর লব্ধি যে বল, লব্ধি বলতে কি বোঝায়, বলের যোগফল বোঝায়। তো এই লব্ধি বলটা কত হবে সেই বলটা আমরা কি করব, নির্ণয় করব। আর ওই লব্ধি বলের দ্বারাই এম বস্তুটার কি হবে, ত্বরণ সৃষ্টি হবে। তো আমরা প্রথমে এম বস্তুর জন্য একটা সমীকরণ দেখি যে এম বস্তুর জন্য, তো এম বস্তুর জন্য কি পাবো, যেহেতু ডব্লু বড়, তাহলে ডব্লু মাইনাস টি ইকুয়াল কি, ত্বরণ যে সৃষ্টি হবে লব্ধি বল যেটা, সেটা আমি বলতে পারি m1 a। m1 কার ভর, আমরা ধরলাম এম বস্তুর ভরটাকে কি ধরলাম, m1 ধরলাম। তো এই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে ডব্লু কি ওজন, তাহলে m1 g মাইনাস টি ইকুয়াল কি m1 a। এখন এখানে যদি টি এর মানটা আমরা বের করি, টিটাকে এদিকে পার করব আর এটাকে এদিকে পার করব, তাহলে টি ইকুয়াল কি হবে, m1g মাইনাস m1a। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণ আমরা রেখে দেব। তারপর কোথায় যাব, পি বস্তুর উপর যাব। তো এই পি বস্তু ওখানে বল কয়টা কাজ করতেছে, আমরা জানি এর ওজনটা নিচের দিকে ক্রিয়াশীল, কিন্তু ওজনটা প্রতিহত হচ্ছে কার দ্বারা, এই যে টেবিলের উপরে বলি বা কোনো একটা বস্তুর উপরে পি বস্তুটা রয়েছে, সেই বস্তুর দ্বারা তার ওজনটা প্রতিহত হচ্ছে। তাহলে ওজনের এখানে প্রয়োজন নাই পি বস্তুর। তাহলে আর কি, এই যে সুতার টান, এই সুতার টানটা কিন্তু এই দিকে ক্রিয়াশীল, এই সুতার টানটা প্রয়োগ হচ্ছে কার উপর, পি বস্তুর উপর।
তাহলে এই সুতার টান দ্বারাই কিন্তু পি বস্তুটা কি হবে, ত্বরণ সৃষ্টি হবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে পি বস্তুর জন্য, কার জন্য, পি বস্তুর জন্য, তো পি বস্তুর জন্য তাহলে টি ইকুয়াল কি হবে, m2a। m2 আমরা এটা পি বস্তুর ভরটাকে m2 ধরে নিলাম, তাহলে যেহেতু ওই সুতার টান দ্বারাই তার ত্বরণটা সৃষ্টি হচ্ছে, তাহলে কি এটা কি m2a হবে, এ ত্বরণ সৃষ্টি হচ্ছে। এখন এখানে এও ধরছি, এখানে এ ধরছি, কারণটা কি, যেহেতু এই বস্তুটা এই বস্তুর সাথে সুতার সাহায্যে বেঁধে দেওয়া আছে, তাই এই বস্তুটার ত্বরণ যা হবে এই বস্তুটার ত্বরণ কি হবে, তাই হবে, একই হবে। এই কারণে এখানেও এ নিয়েছি, ওখানেও কি নিয়েছি, এ নিয়েছি। তাহলে এই টি এর মানটা যদি আমি কোনো কারণে 1 নম্বর সমীকরণে বসাই, এটা 2 নম্বর সমীকরণ আমরা ধরতে পারি, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, কি পাই, দেখো যে টি এর মানটা এই 1 নম্বরে বসায় দিব, তাহলে কি পাবো, m2a ইকুয়াল m1g মাইনাস m1a। তাহলে এ গুলোকে যদি আমি একদিকে করি তাহলে কি হবে, m2a প্লাস m1a ইকুয়াল m1g। তো চিন্তা করো যে এই যে এ যদি আমি এখানে কমন নেই তাহলে এখানে পাবো m2 প্লাস m1 ইকুয়াল হচ্ছে m1g। তো এখান থেকে আমি যদি a এর মান বের করি তাহলে a ইকুয়াল কত হবে, m1g ডিভাইডেড বাই m2 প্লাস m1। তো দেখো সবগুলো মান কিন্তু আমার দেওয়া আছে, কি কি ধরছি, আমরা তথ্য আকারে ধরছি যে এখানে m1 ইকুয়াল ধরছি 5 কেজি দেওয়া আছে উদ্দীপকে, m2 ইকুয়াল 2 কেজি, আর জি এর মান তো আমাদের মুখস্থ কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মান যদি আমি এখানে বসাই দিই তাহলে কি হবে, m1 অর্থাৎ 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2 প্লাস 5, এটার একটা মান পাবো, আমরা ক্যালকুলেশন করতে পারি যে 5 ইন্টু 9.8 ভাগ তোমার হচ্ছে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে ত্বরণ অ্যান্সার। তাহলে পি বস্তুর উপর এম বস্তুর প্রভাবটা কি, যে পি বস্তুর ত্বরণটা কত সৃষ্টি করছে, যে 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতেছে, কে, এম বস্তুটা, কার ত্বরণ সৃষ্টি করছে, পি বস্তুর ত্বরণ সৃষ্টি করতেছে। তো আমরা এইভাবে বের করলাম, অনেক গাইড নোটে কিন্তু অন্যভাবে বের করা আছে, এবং কিছু কিছু গাইড বা নোটে দেখবা যে অনেক বেশি একটা ত্বরণ, যে 9.8 এর চাইতে বেশি ত্বরণ সৃষ্টি করা আছে, সেই অ্যান্সারটা আমি মনে করি ভুল, ওই অ্যান্সারটা চলবে না। কিন্তু আমরা এইভাবে বের করলাম, কেন বের করলাম, এর কারণ রয়েছে যে এই প্রভাবের কথা যদি না বলে, হঠাৎ করে এখানে যদি বলে যে সুতার টান কত হবে নির্ণয় করো, তো সেই ক্ষেত্রে আমরা ত্বরণ বের করতে পারবো, আমরা যদি ওই সিস্টেমে গাইডের সিস্টেমে যাই ত্বরণ বের করতে পারবো, কিন্তু সুতার টানটা বের করতে পারবো না। আর এই সিস্টেমে যদি আমরা করি তো ত্বরণ বের হবে, আবার যদি আমাদের সুতার টান বের করতে বলে তাহলে এভাবেই ত্বরণ বের করবো। ত্বরণ বের করার পর যে কোনো একটা সমীকরণে যদি বসায় দিই, যে 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ, যে কোনো একটা সমীকরণে আমরা এ এর মান বসায় দিলে টি এর মানটা পেয়ে যাবো, সুতার টান পেয়ে যাবো। এই প্রশ্নটাই যদি সুতার টান থাকতো তাহলে আমরা বলতাম যে 2 নং হতে পাই, 2 নং হতে পাই, কি পাই, যে টি ইকুয়াল ওই যে m2 মানে 2 ইন্টু 7, অর্থাৎ সুতার টান হবে কত, যে 14 এত নিউটন, এটাই হচ্ছে সুতার টান। এই মানটা তুমি যদি এখানে বসাও ওই একই সুতার টান ওটাই পাবা। এখানে যদি বসাও যে m1g মাইনাস m1a, তাহলে এখানে বসালেও ওই 14 নিউটন সুতার টান পাবো, কারণ সুতার টানটা এখানে যেহেতু কপি কল রয়েছে, এদিকে যা টান থাকবে এদিকে সেম টান থাকবে, কপি কলের সাহায্যে যেহেতু যুক্ত আছে। তো এই আমরা 1 নম্বর চিত্র থেকে এই প্রশ্নের সলিউশনটা করতে পারি, মানে এই চিত্র থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে। এই ছিল আমাদের 1 নম্বর চিত্রের প্রশ্ন।
এখন আমরা চলে যাব 2 নাম্বার চিত্র থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে ওই চিত্র থেকে একটু প্রশ্ন দেখব। তো 1 নাম্বার চিত্রের প্রশ্ন যেহেতু শেষ, তাহলে আমরা 1 নাম্বার চিত্রটা নাই করেও দিতে পারি, যেহেতু চিত্র 2 এখানে কি বলতে পারে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কপি কলের সাহায্যে দুই দিকে দুইটা বস্তু কি ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো এটা হচ্ছে এ বস্তু, এ বস্তুর ভর হচ্ছে 10 কেজি, আর এটা হচ্ছে বি বস্তু, বি বস্তুর ভর হচ্ছে কি 20 কেজি, এবং বলা আছে এটা ভূমি হতে, কোনটা বি বস্তুটা ভূমি হতে 50 মিটার উপরে আছে। এটা হচ্ছে চিত্র 2 এর উদ্দীপক। তো 50 মিটার যে উপরে আছে এটারও একটা কারণ আছে, কেন এখানে একটা প্রশ্ন সৃষ্টি করার জন্য এই 50 মিটারটা দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে কি নির্ণয় করব, ওই একই প্রশ্ন যে বি বস্তুটা কত ত্বরণের নিচে নামবে। তাহলে আমরা প্রশ্ন 2 বলতে পারি যে চিত্র 2 এর বি বস্তুটি কত ত্বরণে নিচে নামবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই তো, তাহলে কত ত্বরণের নিচে নামবে তা কি করতে বলেছে, আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে গাণিতিকভাবে ব্যাখ্যা কিভাবে এটা হতে পারে, এর আগের যেটা করলাম 1 নাম্বার চিত্রে অনুরূপ ভাবে আমরা এখানে করার চেষ্টা করব। এখানে দেখো যে সামগ্রিক অবস্থাটা কোন দিকে গতিশীল হবে, বি বস্তু নিচে পড়বে না এ বস্তু নিচে পড়বে। তো আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভর যার বেশি হবে সেটাই নিচে পড়বে। ভর কার বেশি, এখানে বি বস্তুর ভর বেশি, তাহলে অবশ্যই বি বস্তুটা নিচে আসবে, তাহলে এ বস্তুটা কোথায় যাবে, উপরে যাবে। কার সাহায্যে, সুতার সাহায্যে, যে বস্তুটা এরকম যদি এটা নিচে আসে তাহলে অবশ্যই এটা কি যাবে, উপরে যাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু ত্বরণ বের করতে বলেছে, আমরা বি বস্তু এবং এ বস্তুর জন্য দুইটা সূত্র প্রয়োগ করব। প্রথমে আমরা বি বস্তুর কাছে যাই, যে বি বস্তুর জন্য তো বি বস্তুর জন্য জিনিসটা হচ্ছে কেমন, এর ওজনটা কোন দিকে ক্রিয়াশীল, এর ওজনটা আমি W1 ধরলাম, W1 নিচের দিকে ক্রিয়াশীল, আর সুতার টানটা কোন দিকে ক্রিয়াশীল, উপরের দিকে ক্রিয়াশীল। তো সামগ্রিকভাবে যেহেতু এই নিচে আসতেছে অবশ্যই W1 বড় হবে কার তুলনায়, T এর তুলনায়। বস্তুটা যেদিকে গতিশীল হবে সেই দিকের যে বল, সে বলটাই কি হবে, বড় হবে। যেহেতু বস্তুটা নিচের দিকে গতিশীল তাহলে W1 এর দিকে, তাহলে W1 বড়। তাহলে W1 বলতে আমরা কি বুঝি, W1 বলতে M1 G, এটাই W1। এখান থেকে T বিয়োগ হয়ে যাবে কারণ বিপরীতমুখী, তাই তাহলে মাইনাস T। আর এই সামগ্রিক এই লব্ধি বলের দ্বারাই কি হবে, এটার ত্বরণ সৃষ্টি হবে, কার, বি এর ত্বরণ সৃষ্টি হবে। তাহলে বি এর যদি ত্বরণ সৃষ্টি হয় তাহলে অবশ্যই M1 এ, আর এখান থেকে আমরা কি করতে পারি, টি এর মানটা বের করতে পারি, যে টি ইকুয়াল তাহলে কি হবে, যে M1G মাইনাস তোমার হচ্ছে যে কি M1A। এই তো, তাহলে এটা হচ্ছে বি বস্তুর জন্য, এটা 1 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দেব। অনুরূপ ভাবে আমরা এ বস্তুর জন্য তো পাবো। তো এ বস্তুর জন্য ওজনটা কোন দিকে ক্রিয়াশীল, নিচের দিকে, আর তোমার হচ্ছে যে কি এই সুতার টানটা ওজন W2, তাহলে W2 নিচের দিকে যদি ক্রিয়াশীল হয়, সুতার টান কোন দিকে, উপরের দিকে ক্রিয়াশীল। তাহলে এই ক্ষেত্রে এটা যদি নিচে আসে এই বস্তুটা উপরে যাবে না। তো সেই ক্ষেত্রে এটা যদি উপরে যায় তাহলে অবশ্যই টি এর মানটা কি হবে, বড় হবে, টি এর মানটা বড় হবে। তাই আমি এখানে বলবো যে এ বস্তুর জন্য যেটা পাই, এ বস্তুর জন্য কি পাই, যেহেতু টি বড় হচ্ছে তাহলে টি এখান থেকে মাইনাস হবে কি তার ওজন, ওজনটা কি
m2g, যেহেতু ওটা 2 নম্বর বস্তু ধরলাম তাই m2 নিয়েছি। আর এই সামগ্রিকভাবে এটা বলতেছি ত্বরণ সৃষ্টি হবে কত, m2a। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে t ইকুয়াল কত, t ইকুয়াল m2g প্লাস m2a। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো এটাও t এর মান, এটাও t এর মান, দুইটা t তো একই জিনিস যেহেতু, তাহলে দুইটা t আমরা কি করতে পারি, এখানে এটা ইকুয়াল এটা লিখতে পারি। তো সেই ক্ষেত্রে যে দেখো যে m1g মাইনাস m1a ইকুয়াল m2g প্লাস m2a। এটা কি থেকে পাই, 1 ও 2 হতে পাই, আমরা লিখতে পারি 1 ও 2 হতে পাই। তাহলে 1 ও 2 হতে পাই, 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। তাহলে দেখো যে 1 নং ও 2 নং হতে পাই, এটা ইকুয়াল এটা। তো এখান থেকে যদি আমি a এর মান বের করতে যাই, তাহলে a গুলোকে একদিকে করে নাও, এগুলোকে যদি আমরা একদিকে করি তো সেই ক্ষেত্রে দেখো যে a কে এদিকে পার করব, তাহলে m1g এটা এদিকে আসে মাইনাস m2g হবে ইকুয়াল, এটা ওদিকে গেলে m1a প্লাস m2a। তো a যদি কমন নেই, একবারে এদিকে করে নিলাম, কমন নিলে কি হবে, m1 প্লাস m2 ইকুয়াল m1g মাইনাস m2g। তো এখান থেকে a এর মান যদি আমি বের করি, m1g মাইনাস m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো চিন্তা করো এটা কিন্তু সমীকরণ চলে আসছে, আমার এগুলো সবগুলো মান আছে, কোনটা m1 m2 ধরছি, সে মানগুলো যদি আমি এখানে বসায় দিই, মানগুলো কি ছিল, m1 কোনটা ধরছি, m1 ইকুয়াল ধরছি কত, যে 20 কেজি, এত কেজি, আর m2 ইকুয়াল কত ধরছি, 10 কেজি, 10 কেজি, আর জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মান যদি আমি এখানে বসাই, মান এখানে বসালাম, এটা হচ্ছে 20 ইন্টু 9.8 মাইনাস 10 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 20 প্লাস 10। এটা সামগ্রিকভাবে একটা মান পাবো আমরা, দেখি যে 20 ইন্টু 9.8 মাইনাস 10 ইন্টু 9.8, এই তো ভাগ হচ্ছে 30, ভাগ 30। তো দেখো 3.2666, এই তো, তাহলে এর মানটা আসছে কত, 3.266 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এতে এর মান বের হয়ে গেল। কোথাকার এই যে সামগ্রিক অবস্থার এ, অর্থাৎ এটা এত ত্বরণে নিচে নামবে, এটা এত ত্বরণে কি উপরে উঠবে, এই ত্বরণটা আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে যদি আমাদের সুতার টান বের করতে বলে, তো সুতার টান বের করতে বললে আমরা কি করব, 1 নাম্বার সমীকরণে মান বসায় দিলেই হলো। কার মান, ওই যে এ এর মান ছিল না, আমরা এর মান পেয়ে গেছি। তো এখানে m1g এর মান বসাবো, m1a এটার মান বসাবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কি পাবো, সুতার টান পেয়ে যাব। এইভাবে করার সুবিধাটা হচ্ছে যে আমরা যেমন ত্বরণ পাচ্ছি, আবার এর একই সঙ্গে কি, যদি ওই ত্বরণের মানটা সমীকরণে বসায় দিই তাহলে সুতার টান পেয়ে যাব। তাহলে প্রশ্ন কি হতে পারে, যেমন এখানে বলছে যে চিত্রে 2 এর বি বস্তুটি কত ত্বরণের নিচে নামবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে ত্বরণ এ পর্যন্ত অ্যান্সার, এই প্রশ্নের অ্যান্সার এ পর্যন্তই। যে প্রশ্নটা এভাবে না বলে যদি বলতো যে চিত্র 2 এ সুতার টান নির্ণয় করো, তখন কিন্তু এই পর্যন্ত করার পর অবশ্যই আমাদের কি করতে হতো, এই চিত্রটার প্রয়োজন নাই, আমি এই চিত্রটা নাই করে দিচ্ছি, যেহেতু এটা ম্যাথ করা আমাদের শেষ। তাহলে আমরা বলতে পারি যে সুতার টান বের করতে যদি বলে, তাহলে অবশ্যই আমরা বলবো যে এখানে 1 নং হতে পাই। তাহলে 1 নং হতে পাই কি পাই, যে টি ইকুয়াল m1 এর মান হচ্ছে কত, 20 ইন্টু 9.8 মাইনাস m1 এর মান এটা 20 ইন্টু 3.266, এই তো। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা সুতার টানটা পেয়ে যাব। তাহলে 20
ইন্টু 9.8 মাইনাস -20 ইন্টু 3.266, এই তো। তাহলে কত পাচ্ছে? 130। um 20 ইন্টু 9.8, হিসাবটা মনে হয় ভুল হয়েছিল নাকি, 196 মাইনাস 20 ইন্টু 3.266, হ্যাঁ 130 কত 6868, অর্থাৎ 130.68 এত নিউটন। তাহলে সুতার টান বের করতে বললে এটা অ্যান্সার বুঝা গেছে। তাহলে এখান থেকে আমাদের দুইটা প্রশ্ন কিন্তু সলিউশন হয়ে গেল। এক, তোমার হচ্ছে ত্বরণ বের করতে পারলাম। তুই যদি সুতার টান বের করতে বলো তাহলে এতটুকু করার পর আমরা এই জায়গাটা বৃদ্ধি করতাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি বি বস্তুটির, অর্থাৎ চিত্র 2 এর বি বস্তুটি বা এ এবং বি বস্তুটি সুতার টান। এই ছিল আমাদের সুতার টান নির্ণয়। এখন এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে? এখান থেকে যে প্রশ্ন হতে পারে, তৃতীয় নাম্বার প্রশ্নটা এখান থেকে হতে পারে, আমরা গতির অধ্যায়ে পরন্ত বস্তুর কি ম্যাথ করছি, পরন্ত বস্তুর ম্যাথ কিন্তু করছি। ম্যাথ গুলো ছিল যে কত সময় পর ভূমিতে আঘাত করবে, কত বেগে ভূমিতে আঘাত করবে, এরকম কিন্তু ম্যাথ ছিল। তাহলে এখানেই যদি আমরা ত্বরণ যেহেতু পেয়ে গেছি, ত্বরণটা আমাদের এখানে থাক। এখানে প্রশ্ন যদি বলে যে বি বস্তুটি কত সময় পর ভূমিতে নেমে আসবে, তৃতীয় নাম্বার প্রশ্ন, বি বস্তুটি কত সময় পর ভূমিতে নেমে আসবে, ভূমিতে নেমে আসবে তা গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। তো কত সময় পর পরন্ত বস্তুর অঙ্ক তো আমরা করছি যে কত সময় পর নেমে আসবে, সময় বের করতে বলছে। তো সময় বের করতে কিভাবে, এখানে উচ্চতা দেওয়া আছে, কি কি দেওয়া আছে, উচ্চতা কত উচ্চতা রয়েছে বি বস্তুটা, এইচ এর মান দেওয়া আছে 50 মিটার। আদিবেগ কি বি অবস্থানে সর্বোচ্চ উচ্চতা আদিবেগ 0, এত মিটার পার সেকেন্ড। তারপর ত্বরণ কত, ত্বরণ এখানে কি জি এর মান, এটা কি পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জি ব্যবহার করতাম, এখানে কি জি ব্যবহার করব না, এখানে জি ব্যবহার করা যাবে না, কারণ ওই ত্বরণে সে নিচে নামতে পারতেছে না। কোন ত্বরণে নামতেছে, এই যে এই ত্বরণের নিচে নামতেছে। তাহলে এখানে জি এর পরিবর্তে এ ব্যবহার করব, আর এ এর মানটা হবে 3.266, এতটুকুই পার্থক্য। পরন্ত বস্তুর অঙ্কে আমরা জি ব্যবহার করতাম, এখানে শুধু কি ব্যবহার করব, এ ব্যবহার করব, আর এই ত্বরণটা হবে যে ত্বরণটা আমরা বের করছি সেটা। আর টি ইকুয়াল হোয়াট, তো এই সূত্রটা কি আমরা জানি, কি যে আমরা জানি, কি জানি আমরা, এইচ ইকুয়াল কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে মান বসাও, এটার মান হচ্ছে 50 ইকুয়াল এটা 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 3.266 ইন্টু টি স্কোয়ার। তো এটার মান তো 0, এটা তো কোনো মূল্য নেই আর। তাহলে এখানে টি স্কোয়ার ইকুয়াল পাবো আমরা কি 2 ইন্টু 50 ডিভাইডেড বাই 3.266। তাহলে দেখো যে টি ইকুয়াল পাবো রুট ওভার 2 ইন্টু 50 ডিভাইডেড বাই 3.266। এটা ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো। এখানে দেখো যে 100 ভাগ 3.266, এই তো। এটাকে যদি আমরা রুট করি, রুট অ্যান্সার 5.533, অর্থাৎ সময়ের মানটা হচ্ছে 5.533 এত সেকেন্ড। তাহলে এত সেকেন্ড পর বি বস্তুটি ভূমিতে নেমে আসবে, এটার প্রশ্ন হতে পারে। এখন এখান থেকে আরো প্রশ্ন সাজাতে পারে যে কত বেগে ভূমিতে আঘাত করবে। তো বেগ নির্ণয় তো আমরা করতে জানি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। একইভাবে, অর্থাৎ এগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে করে আসছি, এই প্রশ্ন এখানে করার দরকার নাই, জাস্ট আমি দেখাই দিলাম যে এই প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এখানে সংযুক্ত করতেও পারে। তো এই ছিল আমরা আমাদের চিত্র 2 এর ম্যাথ সলিউশন, চিত্র 2 এর ম্যাথ সলিউশন।
এখন বাকি থাকলো আমাদের চিত্র 3। এই চিত্র 3 এর ম্যাথ সলিউশন করব। এখান থেকে কি প্রশ্ন হতে পারে? আমরা চিত্র 2টাও কি নাই করে দিলাম, কারণ প্রয়োজন নাই এটা। এখন চিত্র 3 তে দেখতে পাচ্ছি যে একটা টেবিলের ওপর বি একটা বস্তু 2 কেজি মধ্যখানে অবস্থান করতেছে, আর দুই দিকে সুতার সাহায্যে দুইটা ভর কি ঝুলিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে এ 20 কেজি আর একটা হচ্ছে সি 10 কেজি। তো সেই ক্ষেত্রে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন কি হতে পারে যে বস্তুটির সামগ্রিক অবস্থার ত্বরণ নির্ণয় করো। অর্থাৎ তোমার এ বস্তুটি কত ত্বরণে নিচে নামবে। এখানে কে নিচে নামবে? এ বস্তুটি কিন্তু নিচে নামবে। কেন নিচে নামবে এ বস্তুটি? কারণ সি বস্তুর ভর এ বস্তুর তুলনায় কম, তাহলে যার ভর বেশি সে নিচে নামবে। যেহেতু এ বস্তুর ভর বেশি, তাই এ বস্তুটা নিচে নামবে। তাহলে কত ত্বরণে নিচে নামবে, ওই একইভাবে আমাদের কি বের করতে বলছে? ত্বরণ বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন, যে এ বস্তুটির ত্বরণ নির্ণয় করো। এটাও বলতে পারে, আবার কি বলতে পারে? এই বস্তুটির ত্বরণ নির্ণয় করো, এটা বলতে পারে। আবার বলতে পারে যে বি এ সুতোর টান। আমি এখানে আরো কিছু প্রশ্ন সংযুক্ত করলাম এটার পাশাপাশি, মানে এক অ্যান্সারে আমাদের হয়ে যাবে। 5 নাম্বার প্রশ্ন, যে বি এ সুতার টান নির্ণয় করো। আবার আরেকটা প্রশ্ন সংযুক্ত করতে পারি এখানে একই উত্তরে, যে বিসি সুতার টান নির্ণয় করো। তাহলে 3টা প্রশ্ন সংযুক্ত করলাম। এখানে আমরা একটা অ্যান্সারে এই 3টা প্রশ্ন কি করব, মানে একইভাবে 3টা প্রশ্ন উত্তরটা করব, একটু কম বেশি হয়তো বা হবে। তো দেখি, প্রথমে এই বস্তুটি ত্বরণ নির্ণয় করা। প্রথমে ত্বরণের ক্ষেত্রে যাই। তো এখানে দেখো যে 3টা যেহেতু বস্তু আছে, আমার সমীকরণ আসবে 3টা। এর আগের গুলোতে 2টা বস্তু ছিল, সমীকরণ আসছিল কয়টা? 2টা। তো এখানে বস্তু রয়েছে কয়টা? 3টা, তাই সমীকরণ আসবে 3টা। একটু মনোযোগ সহকারে দেখি। যেহেতু এটা সামগ্রিকভাবে কোন দিকে পড়বে? এই দিকে যাবে, অর্থাৎ এটা নিচে নামবে আর এটা কি উপরে উঠবে। কারণ প্রথমে এ বস্তুর জন্য নিব। এ বস্তুটার ওজন কোন দিকে ক্রিয়াশীল? নিচের দিকে। সুতার টান কোন দিকে? উপরের দিকে। তাহলে ওজন W1 নিচের দিকে, সুতার টান T1। অ্যান্সার এর আগের গুলোতে T1 T2 দেইনি, এখানে আবার T1 কেন? এর আগের গুলোতে একটি পুলির সাহায্যে সুতাটা বাঁধা ছিল, কিন্তু এখানে পুলি হচ্ছে 2টা, আর মিডিলে কিন্তু একটা বস্তু রয়েছে। মিডিলে বস্তু না থাকলে সুতার টানটা একই হতো। যেহেতু মিডিলে বস্তু রয়েছে, তাই এদিকের সুতার টান একরকম হবে, আর এই দিকের সুতার টান কি হবে? অন্যরকম হবে। এ কারণে আমি এটাকে T1 ধরলাম, আর এইদিকে যেটা ধরবো সেটা ধরবো কি? T2, কারণ দুই দিকের সুতার টান কিন্তু একই হবে না এখানে। তো সেই ক্ষেত্রে দেখো যে বস্তুটা যেহেতু নিচে নামতেছে, অটোমেটিক W1 বড়। এর আগে আমরা কিন্তু এটা করলাম যে যেদিকে নামবে সেই বলটা কি হবে? বড় হবে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে এ বস্তুর জন্য তাহলে কি হবে? যে M1G মাইনাস T1, যেহেতু T1 ছোট, এর সামগ্রিক বলের ত্বরণটা কত হবে? M1A হবে। তো এখান থেকে আমি যদি T1 এর মান বের করি, তাহলে T1 ইকুয়াল কত হবে? T1 ইকুয়াল হবে M1G মাইনাস M1A। 1 নাম্বার সমীকরণ। এটা আমরা এ বস্তুর জন্য 1 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। রেখে দিই এটা এভাবে। এখন আমরা সি বস্তুর কাছে আসবো। তাহলে সি বস্তুর জন্য তো সি বস্তুর জন্য যদি দেখি, এর ওজনটা কোন দিকে ক্রিয়াশীল? নিচের দিকে। এটা আমরা W2 ধরলাম, আর সুতোর টান T2 এটা উপরের দিকে ক্রিয়াশীল। তাহলে কোনটা বড় হবে? T2 না W2? অবশ্যই যেহেতু বস্তুটা উপরের দিকে যাবে, T2টা কি হবে? বড় হবে। তাহলে আমরা এখানে লিখবো যে T2 মাইনাস W2। তো W2 এর মান হচ্ছে M2G। এই তো, তাহলে এই পুরোটার যে লব্ধি, সে লব্ধিটা কি হবে? M2A হবে। আমি এখানে বলগুলো লিখছি না, সরাসরি ভেঙে দিচ্ছি। বল F সমান সমান আমরা তো M জানি, তো এই ক্ষেত্রে M এ ভেঙে দিচ্ছি। এই তো। তো সেই ক্ষেত্রে আমরা T2 ইকুয়াল কি পাবো? T2 ইকুয়াল M2G প্লাস
m2a, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা অলরেডি দুইটা সমীকরণ পেলাম, একটা এ বস্তুর জন্য আর একটা কি বস্তুর জন্য, সি বস্তুর জন্য। তো অনুরূপ ভাবে আমরা বি বস্তুর জন্য আরেকটা সমীকরণ পাবো। বি বস্তুর জন্য কিভাবে সমীকরণ পাবো, দেখো যে ওর উপর কয়টা বল কাজ করতেছে। তো বি বস্তুর দুই দিকে দুইটা সুতা, দুই হাত দুই দিকে টান দিচ্ছে না? তো এই দিকে টান দিচ্ছে এটা কত, এই দিকে টান দিচ্ছে এটা হচ্ছে T1, আর এই দিকে টান দিচ্ছে এটা কত, এটা হচ্ছে কি T2। এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2। তাহলে দেখো যে কোনটা বড় হবে, T1 বড়, এই দুইটা বল কিন্তু কাজ করতেছে বি বস্তুর উপর। তাহলে T1 বড় হবে না T2 বড় হবে? তো যেহেতু বস্তুটা এ বস্তু নিচে নামতেছে, তাহলে এ বস্তু সামনের দিকে এগোবে, এই সামনের দিকে এগোলে কি T1 বড় হবে কার তুলনায়, T2 এর তুলনায়, তাছাড়া তো ওদিকে যেত না। তাহলে ঠিক আছে, T1 বড় হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে বি বস্তুর জন্য, বি বস্তুর জন্য, তো বি বস্তুর জন্য আমি লিখতে পারি যে T1 মাইনাস T2, এদের লব্ধিটা হবে কি M3a, মানে তার ত্বরণ, ওটাকে 3 ধরলাম, তার ভরটাকে M3 ধরলাম। তাহলে এখান থেকে এটা পেলাম আমরা 3 নাম্বার সমীকরণ। এই যে 3টা সমীকরণ পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা ত্বরণের মানটা হিসাব করতে পারবো কিভাবে, যে অলরেডি আমরা T1 আর T2 উপরে বের করে রাখছি না? তো 3 নাম্বার সমীকরণে যদি T1 আর T2 এর মান বসাই, তাহলে তো আমরা দেখি কি পাই। তো 3 নাম্বার সমীকরণে আমরা এখানে লিখব যে 3 নম্বর সমীকরণে 3 নং হতে পাই। তো 3 নাম্বার সমীকরণে কার বসাবো, এই যে T1 এর মান বসাবো। তাহলে T1 এর মান কত, M1G মাইনাস M1A। তো সেক্ষেত্রে আমরা লিখবো যে M1G মাইনাস M1A, এটা হচ্ছে T1 এর মান। তারপর মাইনাস আছে, মাইনাস কি T2, তো T2 এর মান বসাবো M2G প্লাস M2A, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাস আর প্লাসে কি হবে, প্লাস মাইনাসে কি হবে, মাইনাস হবে। মাইনাস কি M2G, আবার দেখো মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস M2A। এই যে মান বসানো শেষ, আর এদিকে রয়েছে কি M3A, আছে না? এই তো। তাহলে এখন আমরা দেখি যে জি গুলোকে একদিকে করব আর এ গুলোকে একদিকে করব। তো জি আর এ গুলোকে যদি ভিন্ন ভিন্ন ভাবে করি, তাহলে দেখো যে আমরা পাবো M1A প্লাস M2A প্লাস M3A ইকুয়াল হচ্ছে M1G মাইনাস M2G, এটা পাওয়া যাবে। আমি এক লাইন হয়তো বা এখানে গ্যাপ করছি, আগে এগুলোকে ওদিকে পার করে ঘুরাতে হতো, আমি একবারই করে ফেলছি। তোমরা জানো, যেহেতু এসএসসি লেভেলে পড়ো তোমরা, এগুলো ক্যালকুলেশন তোমাদের কাছে কিছুই না, তোমরা আমার থেকে বেশি পারবা ক্যালকুলেশন এগুলো। তো সেক্ষেত্রে দেখো যে এ কমন নিলে কি পাবো, M1 প্লাস M2 প্লাস M3, তাহলে এটা ইকুয়াল হবে M1G মাইনাস M2G, বুঝা গেছে? তাহলে এখন দেখো যে এ ইকুয়াল কত হবে, M1G মাইনাস M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3, বুঝা গেছে? এখন দেখো এগুলো প্রত্যেকটার মান কিন্তু আছে। তো ঠিক আছে, কি কি মান আমরা M1টাকে কি ধরছিলাম, M1টা হচ্ছে 20 কেজি, এটাকে M1 ধরছিলাম। M2 কোনটা ধরছিলাম, M2 এটা 10 কেজি। তারপর হচ্ছে M3 কোনটা ধরছিলাম, M3 হচ্ছে 2 কেজি, এটা ধরছিলাম। তাহলে ওই মানগুলো, জি এর মান তো বলা আর লাগবে না, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই তো। তাহলে দেখো যে এই মানগুলো যদি আমি এখানে বসাই, তাহলে এখান থেকে আমি এই ত্বরণের মানটা পেয়ে যাব, যে সামগ্রিক যে অবস্থার ত্বরণ, এটা এ বস্তুর ত্বরণ, সি বস্তুর ত্বরণ বা বি বস্তুর ত্বরণ, অর্থাৎ পুরো সিস্টেমটার ত্বরণ এটা। তাহলে সেই ত্বরণটার মান কত হবে, দেখো যে M1 এর মান কত, 20 ইন্টু 9.8 মাইনাস 10 ইন্টু 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 20 প্লাস 10 প্লাস 2। এখন দেখো এখান থেকে মান পেয়ে যাব। ঠিক আছে, দেখি যে 20 ইন্টু 9.8 মাইনাস 10 ইন্টু 9.8 ভাগ হচ্ছে কত, 30 32।
3.0625 অর্থাৎ 3.0625 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই সামগ্রিক অবস্থাটার ত্বরণ হচ্ছে 3.0625, এটা হচ্ছে ত্বরণ। বোঝা গেছে? তাহলে উপরের এই যে উপরের 4 নম্বর প্রশ্নটা, এ বস্তুটির ত্বরণ নির্ণয় করো বা সামগ্রিক অবস্থার ত্বরণ নির্ণয় করো যদি থাকে, বা বি বস্তুটির ত্বরণ নির্ণয় করো যদি থাকে, বা সি বস্তুটির ত্বরণ নির্ণয় করো যদি থাকে, তাহলে এটাই অ্যান্সার। বোঝা গেছে? এটাই হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে যে নিচে আরো দুইটা প্রশ্ন লিখে রাখছি, যে বি এর সুতার টান, অর্থাৎ এই যে সুতার টান T1, তো T1 কি সমীকরণ তা আছে, সবগুলো মান আমি এর মান পেয়ে গেছি, এখানে যদি T1 এর মান বসাই তাহলে T1 পাবো না? আবার নিচেরটা বলছে বিসি, বিসিটা কি T2, বিসিটা কি বি থেকে সি পর্যন্ত সুতাটা কি T2, তাহলে T2 আমরা যদি 2 নম্বর সমীকরণে মানটা বসাই তাহলে তো T2 পেয়ে যাব। তো দেখি আমরা 1 নম্বর সমীকরণে মান বসালে কি পাবো, T1 পাবো। 1 নং হতে পাই, তো 1 নং হতে পাই T1, তাহলে T1 ইকুয়াল হবে M1G, অর্থাৎ 20 ইন্টু 9.8 মাইনাস M1 20 ইন্টু 3.0625, এটা। তাহলে এটার হিসাব করলে আমরা কি T1 পেয়ে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে 20 ইন্টু 9.8 মাইনাস তারপর হচ্ছে কি 20 ইন্টু 3.0625, এই তো। তাহলে দেখো 13475 এত নিউটন, এটা হচ্ছে T1 এর মান। তাহলে T2 2 নম্বর সমীকরণে যদি আমরা বসাই, এই যে 2 নম্বর সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, 2 নম্বর সমীকরণ এটা, তাহলে এখানে যদি বসাই তাহলে T2 ইকুয়াল কত হবে, T2 ইকুয়াল হবে M2, M2 এর মান হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 9.8 প্লাস 10 ইন্টু 3.0625, এটার একটা মান পাবো। এটার মানটা কত হবে, যে 10 ইন্টু 9.8 প্লাস 10 ইন্টু 3.0625, অর্থাৎ এটা আসবে 128.92, 128.625 এত নিউটন। এই তো T1 এর মান আর T2 এর মান ইজিলি বের হয়ে গেল। এটা কিন্তু সংক্ষেপে করা যায়, কিন্তু সংক্ষেপে করলে ওই যে সুতার টানগুলো তোমরা বুঝবে না, এই কারণে এইভাবে দিলাম। বোঝা গেছে? এই ছিল আমাদের দ্বিতীয় বস্তুটির মানে চিত্র 3 এর প্রশ্নের সমাধান। এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে, গতির অধ্যায়ের প্রশ্ন এখান থেকে করতে পারে, যে বি বস্তুটি 4 সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করবে। তো বি বস্তুটির ত্বরণ আমরা পেয়ে গেছি, তো 4 সেকেন্ডে কত মিটার যাবে, এটা তো আমরা দ্বিতীয় নাম্বার অধ্যায়ের প্রশ্ন, তো দ্বিতীয় নাম্বার অধ্যায়ে তো অ্যান্সার করছি এটা। আবার এরকম দিতে পারে যে এ বস্তুটি এরকম ভূমির একটা, এর আগে যেটা করলাম, তাহলে দ্বিতীয় নাম্বার তোমার হচ্ছে যে কি অধ্যায়ের প্রশ্ন এখানে সংযুক্ত করতে পারে। তো এই ছিল কপি কল। তোমরা যদি এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হলো, এই প্রশ্নগুলো যদি ভালো মতো দেখো, মনোযোগ সহকারে দেখো, তাহলে এই কপি কলের অঙ্কের আর কোনো প্রবলেম থাকার কথা না। ইনশাল্লাহ কপি কলের যা অঙ্ক আসবে, যেভাবে আসুক না কেন পারবা। কারণ স্যার একটা বোর্ড কোশ্চেনে আসে যেখানে যে ঘর্ষণ বল থাকে, তো ঘর্ষণ বলের কি করব, তো ঘর্ষণ বল থাকলে আমরা যে বি বস্তুটা কোথায় কি করছে, এই যে এখানে, তো ঘর্ষণ বল থাকলে বস্তুটা যেহেতু এদিকে যাচ্ছে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, এফ কেটা এই দিকে কাজ করবে, করবে না এইদিকে। তাহলে কার বিপরীতে, T1 এর বিপরীতে, তাহলে জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে, এফ কে মানটা দেওয়া থাকবে, যে ঘর্ষণ বল থাকলে তখন এটা হবে T1 মাইনাস T2 মাইনাস এফ কে ইকুয়াল হবে M3A, অন্য কিছু না, জাস্ট এটা এফ কেটা মাইনাস হয়ে যাবে, আর কিছু হবে না। যদি ঘর্ষণ বল থাকে জাস্ট এতটুকু সংযুক্ত হবে, তাহলে এটা নিয়ে যে এই যে এখানে সংযুক্ত হবে জাস্ট, তো ওটার মান তো একটা থাকবে, মানটা যদি আমরা কি বসায় দিই তাহলে তো হবে, ঘর্ষণ নিয়ে টেনশন করার দরকার নাই। তো এই ছিল আজকে আলোচনা কপি কল সম্পর্কে সৃজনশীলের। আশা করি
যত প্রবলেম রয়েছে সব প্রবলেম এই ভিডিওর মাধ্যমে তোমাদের সলভ হবে। এই বলে আমার ভিডিওটা ক্লোজ করতেছি বা ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবা, সুস্থ থাকবা।